শব্দর পথ চলার সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বেল আইকনটি প্রেস করুন নতুন নোটিফিকেশন পেতে। নমস্কার। শব্দ আয়োজিত বিষ্ণুদের কবিতায় সঙ্গীত শীর্ষক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের পর্বটিতে আলোচনা করেছিলাম যে কিভাবে প্রাচ্য সঙ্গীত বিষ্ণুদের কবি জীবনকে প্রভাবিত করেছিল, আর আজকের পর্বে আমরা আলোচনা করব যে পাশ্চাত্য সঙ্গীতের কি প্রভাব বিষ্ণুদের জীবনে এবং সাহিত্যে, কিভাবে পাশ্চাত্য সঙ্গীত মিশে গেছে ওতপ্রোতভাবে বিষ্ণুদের রচনায়, সেই সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। সমগ্র অনুষ্ঠানটির মূল সূত্র রচনা করেছেন অধ্যাপিকা মীরা দে। পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে বিষ্ণুদের পরিচয় কিন্তু দীর্ঘদিনের। 1929 সালে ইংরেজি অনার্স নিয়ে বিএ ক্লাসে তিনি ভর্তি হন সেন্ট পলস কলেজে। বিদেশি সাহিত্য, দর্শন এবং ইতিহাসের সুপণ্ডিত অধ্যাপকেরা যেমন রেভারেন্ড মিলফোর্ড, অধ্যাপক এইচ ক্র্যাবট্রি এবং ক্রিস্টোফার অ্যাক্রয়েড, এনারা সকলেই কিন্তু ইউরোপীয় ধ্রুপদী সঙ্গীতে উৎসাহী ছিলেন এবং বিভিন্ন যন্ত্র বাজাতেন। ফাদার মিলফোর্ড চেলো এবং ডাবল বেস বাজাতেন। ক্যালকাটা স্কুল অফ মিউজিকের অনুষ্ঠানে বাজাতেন। এইসব অনুষ্ঠানে বিষ্ণুদেও তাদের সঙ্গী হতেন। অধ্যাপক মিলফোর্ডের একটি মোটর গাড়ি ছিল, তিনি চালক ছিলেন, তার স্ত্রী পাশে বসতেন। গাড়িতে পিছনের সিটে অনেক সময় বিষ্ণুদের চেলো কোলে নিয়ে সঙ্গে যেতেন বাজনা শুনতে। অধ্যাপক ক্র্যাবট্রি কলেজ চ্যাপেলের অর্গানে বাখ বাজাতেন। এদের শিক্ষায় এবং সহযোগিতায় বিষ্ণুদের পাশ্চাত্য সঙ্গীতের গভীরে ধীরে ধীরে প্রবেশ করেন এবং সারা জীবনের, কাব্যজীবন তো বটেই, এমনকি গোটা জীবনেই এই পাশ্চাত্য সঙ্গীত কিন্তু বিষ্ণুদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে যায়। এই সঙ্গীতের গঠন, রচয়িতার নাম, বাদ্যযন্ত্র এসব কিন্তু তার কবিতায় ঘুরে ফিরে এসেছে। তার বিভিন্ন ভাবের প্রকাশে আমরা এর প্রকাশ পাই, বিভিন্ন উপমায় পাই। কয়েকটি শব্দের একটু ব্যাখ্যা দিলাম আর কি। যেমন কোয়ার্টেট, 4টি বাদ্যযন্ত্রের জন্য রচিত এই সঙ্গীত, সাধারণত 2টি বেহালা, একটি ভিওলা এবং একটি চেলোর জন্য। বেথোভেনের লেট কোয়ার্টেট গুলি কিন্তু বিষ্ণুদের ভীষণ পছন্দের ছিল। এবার আসছে সিম্ফনি। সিম্ফনি হচ্ছে একই সঙ্গীতের বহুত্বের মধ্যে একই সুরের অন্বেষণ। সূর্যের দেখেছি যাত্রা ফেরার বিদেশে, সেই লাল, সেই 7 রঙা সিম্ফনি। সূর্যাস্তে বা সূর্যোদয়ে পৃথিবীর মেলোডিতে লাগে যেন আকাশের সিম্ফনির সুর। এরপর আসি সোনাটার কথায়। এটি হচ্ছে একক বাদ্যযন্ত্রের জন্য লিখিত সঙ্গীত। আলোক ছড়াও কবিতায়, যেটি কিনা উর্বশী এবং আর্টেমিস কাব্যগ্রন্থের অন্তর্গত, সেখানে কবি লিখছেন, আলোক সোনাটা আমাকে করেছে বিচলিত মুখ। সম্ভবত এখানে বেথোভেনের মুনলাইট সোনাটার কথা উল্লেখ করা হয়েছে। ফিউগ, যে সঙ্গীতে একাধিক থিম এনে এক বিচিত্র উপায়ে তাদের পুনরাবৃত্তির চেষ্টা করা হয়। বেথোভেনের গ্রোস ফিউগ বিষ্ণুদের খুব প্রিয় ছিল। আমরা জিষ্ণুদের স্মৃতিচারণ, আমাদের বাড়িতে গান শোনা, সেই প্রসঙ্গে কিছুটা কথা টানছি আর কি। আমার মনে হয় এটি অপ্রাসঙ্গিক হবে না এই আমাদের আলোচনায়।
প্রসঙ্গত ফিউগ জিনিসটি কি বাবাকে কৈশোরে জিজ্ঞাসা করেছিলাম, জবাব ছিল ছোট্ট। প্রিলিউড হলো একটা জানলার ফ্রেম, আর ফিউগ তার বাইরের দৃশ্য। দৃশ্য স্তরে স্তরে অবাধ বিস্তীর্ণ। এ ব্যাখ্যা বাবার নিজস্ব কিনা জানি না, তবে খুব জুৎসই, এ ব্যাপারে সন্দেহ নেই। The most highly developed form of counterpoint, which is the art of combining individual melodies in part singing. একটার পর একটা রেকর্ড জোগাড় করেছেন কবি চঞ্চল কুমার চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়ের ছোট কাকা, মাধবদের বন্ধু। তিনি ছিলেন এই ব্যাপারে সহায়ক। রেকর্ডের আদান প্রদানও হতো। আমরা এই সবই পাই জিষ্ণুদের স্মৃতিচারণায়। তিনি বলছেন, আমাদের একটি দম দেওয়া গ্রামোফোন ছিল আর বেশ কিছু রেকর্ড। হিসেব রাখা বেশ শক্ত, কারণ রেকর্ডগুলোর পরম্পরা একটা বড় জিনিস। 78 স্পিডের রেকর্ড, একটা করে ক্লাসিক্যাল সোনাটা, সিম্ফনি বা কোয়ার্টেট শেষ হতে 4, 5, 6, কখনো কখনো আরো অনেক বেশি সংখ্যক রেকর্ড লাগতো। আমাদের একটি অপেরা ছিল, ডন জোভান্নি মোৎজার্টের। সেটি আজও মনে পড়ে। 33টি রেকর্ড ছিল। বিষ্ণুদার কবিতায় আমরা এই পাশ্চাত্য সঙ্গীত এবং সঙ্গীতকারদের উল্লেখ কিন্তু বারংবার পাই, কারণ কবিতায় এই সঙ্গীতের প্রয়োগ দেখি তার অনুভূতির প্রকাশে, তার জীবনধারা এবং স্বকীয় বৈশিষ্ট্যে। বেটোফেনের কোয়ার্টেটগুলি খুবই ব্যক্তিগত, যেন ঈশ্বরের সঙ্গে কথোপকথন। নিসর্গ শোভায় কবির প্রাত্যহিক জীবনের আনন্দের অনুভূতি, তার তীব্রতা, বৈচিত্র্য এবং পুনরাবৃত্তি যেন সেই কোয়ার্টেটের বাজনা, যা গ্রোসফুগের গান হয়ে ওঠে। 13 নম্বর কোয়ার্টেট এবং গ্রোসফুগের গানের উপমা আমরা পাই 5 প্রহর কবিতায়। আমার দিন শুরু সূর্যোদয়ে, রাত্রি কোজাগর বিনিদ্রের, স্নায়ুতে মানসের আনন্দের অসীম রেশ বাজে রন্ধ্রহীন। কোয়ার্টেট যেন কোন অতন্দ্রিত অপরাজেয় গ্রোসফুগের গান। রৌদ্রে এই সুর বিলিয়ে দাও, মধ্য দিনে হোক স্পন্দিত। আমার দিন শুরু 7টি রঙে, রাত্রি আদি নীল সমুদ্রের, স্নায়ুতে স্বপ্নের আনন্দের অসীম রেশ বাজে রন্ধ্রহীন। রঙের ঘন ঘটা অতন্দ্রিত, অমোঘ শিল্পীর তুলির টান। পাহাড়ে পাহাড়ে মিলিয়ে দি, প্রখর মুক্তিতে নন্দিত। 15 নম্বর স্ট্রিং কোয়ার্টেট এ মাইনরের 3য় মুভমেন্টের শিরোনামে লেখা হাইলিগে দাঙ্গেসাং। এই কোয়ার্টেটটি লেখেন বেটোফেন কঠিন ব্যাধি থেকে আরোগ্য লাভের তীব্র জয়গানে, ঈশ্বরের প্রতি মাথা নত করে। কেবাযাত্রী কেপাটনি কবিতায় শুনতে পাই 9th সিম্ফনির আগমন, শিলের হর্ন বেথোফেনে। ব্যথার ঘূর্ণিতে কিংবা বলি ঢেউ ভেঙে ঢেউ তুলে, মোৎসার্টের কনচেরতোর মুরলি দোহারে, কিংবা আদাজিও ফুগের তন্ত্রী টেনে টেনে, কিংবা আরো মর্মভেদী উপমা হয়তো বেথোফেনে। চতুর্তন্ত্রী যন্ত্রণার উত্তীর্ণ মুক্তির মর্মান্তিক কুলে, হাইলিগে দাঙ্গেসাং। থর থর আরোগ্য স্নানের তীব্র জয় গানে, প্রসাদে জীবনী গানে, মৃত্যুকে তুর্য ভেনে। এখানে প্রশান্তি গড়ে তিক্ততার পলিপারে, আঘাতের সীমা জেনে, অস্তিত্বের সহকর্মী যন্ত্রণার বধির সঙ্গীতে সংহতির আনন্দনে, যেখানে কবিতা ওঠে ভাষার অতীত সুরে ফুটে, যেমন শিলের হর্ন বেথোফেনে, রূপান্তরে মৈত্রীতে
বিকীর্ণ। শেষের দুটি লাইন, তাই বুঝি কে বা যাত্রী কে পাটনি, হয়ে যায় ঢেউয়ে ঢেউয়ে সকলই অভিন্ন। 1970 সালে লেখা এই কবিতাটি। অনেক আগে পূর্বলেখ কাব্যগ্রন্থে কবি সুধীন্দ্রনাথ দত্তকে লেখা জন্মাষ্টমী কবিতায় পাই 9th সিম্ফনির সেই আনন্দ ধ্বনি। আনন্দ আনন্দ শুধু আনন্দ নিঃস্পন্দন আকাশ, আনন্দে শিহরে শূন্য বাতাসের মাতরিস্যা বেগে, হে মৈত্রেয় আত্মসহোদর, এ সঙ্গীত আমাদের আর নাহি সাজে। এই কবিতা বহু আলোচিত। 9th সিম্ফনির চতুর্থ মুভমেন্টে সেই বিখ্যাত গান শিলারের অর্তুজয় কবিতা নিজের মতো করে সাজিয়ে নিজেই কিছু অংশ জুড়ে সুর দিয়েছিলেন বেটোফেন। সেই গানের প্রথম লাইন ও ফ্রয়েন্ডে নিক্ট ডিজে টয়েনে উদ্ধৃত করে জন্মাষ্টমী কবিতাটি শুরু। নানা ধারা মেশে এই কবিতায় কবি ক্ষয়িষ্ণু সমাজের জয়গান আর চাইছেন না, প্রার্থনা করছেন নবজীবনের নতুন আশার আনন্দের গান। আর শুনতে পান প্রকৃতিতে সারা পৃথিবীর গান। অক্টোবরের দিনগুলি নাম রেখেছি কোমলগান্ধার কাব্যে। পৃথিবীর গান শত মুখে মুখে উন্মুখর, মাটির শিকড়ে গন্ধের শত মূর্ছনা, ঘ্রাণে ঘ্রাণে একই অর্কেস্ট্রায় বুক ভরে দেয় দিন রাত। কখনো তীক্ষ্ণ ভিওলা সবুজ ধানে, কখনো বেয়ালা পাকা ধানে বাজে তীব্র মুক্ত ছন্দে, ঘাসের চেলোয় মেলায় দোটানা মন্দ্রে, ফুলের 13টি মুরজ মুরলি থেকে থেকে কষে মর্মে, তারই মাঝে মাঝে এক পশলার মৃদঙ্গ বাজে হাওয়ায়, আমাদেরও সব ডাক দেয় ভিজা পৃথিবী ঐকতানে। আমরা এখানে নতুন গানের উল্লেখ পাই, 13টি মুরজ মুরলি। এটি মোৎসার্টের 13টি উইন্ড ইনস্ট্রুমেন্টের জন্য লেখা সেরেনেড, রোমান্টিক সঙ্গীত। ফুলের সেই সঙ্গীতই তার মর্মে প্রবেশ করে। আগের কাব্যগ্রন্থ সন্দীপের চরে কঙ্কালীতলা কবিতায় প্রকাশ পায় 46-এর দাঙ্গার ভয়াল রূপ, কবির মানসিক যন্ত্রণা। তারই মধ্যে আসে জীবনের ভালোবাসা ও সুন্দরের আশা। বাংলার বর্ষার দাঙ্গার বাংলার হাওয়ায় যৌথ প্রয়াসে নতুন জীবন রচনা করা, এই সম্মিলিত জীবন গড়ে তোলার প্রয়াস যেন গানের বিভিন্ন স্বর। আমাদের দো কঞ্চের তান্তে প্রাণের তরঙ্গে গায়, বাদী প্রতিবাদী চরণে পরাণে বাঁধে ফাঁসি। কনচেরতান্তে মোৎসার্টের রচনা, দুটি একক বাদ্যযন্ত্র বেহালা ও ভিওলা ও অর্কেস্ট্রার জন্য রচিত সঙ্গীত। এটির নাম সিম্ফনিয়া কনচেরতান্তে। দুটি একক যন্ত্র সমান গুরুত্বপূর্ণ ও পরস্পরের সমকক্ষ। এই একক যন্ত্র দুটি যৌথভাবে সঙ্গীত রচনাকে, জীবন রচনাকে সমৃদ্ধ করে, তাই এই তুলনা। ফিরে আসি মোৎসার্টের একটি রচনা শুনে কবিতাটিতে। সংবাদমূলত কাব্য এই কাব্যের এই কবিতাটি। রচনাটি ক্ল্যারিনেট কুইন্টেট, মধুর এবং বিষণ্ণ এই সঙ্গীত।
এই বাজনার মর্মভেদী রূপ বেদনার্ত আবেগ আকুল করে বলে, সুরের ঘাটে পাথর ওগো পাথর, অশ্রু নিশা বহাও ক্ল্যারিনেটে। রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসে দামিনীর কথাগুলি কানে ভাসে। পাশ্চাত্য সঙ্গীত ও বিষ্ণুদের সাহিত্যের কোনো আলোচনাই সম্পূর্ণ হতে পারে না বাখের সঙ্গীত ছাড়া। ইয়োহান সেবাস্তিয়ান বাখ এর রচনা তাকে সবচেয়ে গভীরে প্রভাবিত করেছিল। 1966 সালে লেখা ডি কুনস্ট ডের ফুগে কবিতায়, সুতরাং যেভাবেই খান্তি হোক, মাস বা বৎসর, দীর্ঘসূত্র সময়ের হাসপাতালে ভুগে বা না ভুগে, জানি তাও তুচ্ছ, বিশ্বে সত্য শুধু সৌন্দর্য দুস্তর, আর রচনা করা মহানদী ডি কুনস্ট ডের ফুগে। তার মতে বাখের ডি কুনস্ট ডের ফুগে, দ্য আর্ট অফ ফিউগ, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত। 12 মাসে কবিতায় 7 নম্বরে এই সুরের গুরু সঙ্গীত রচয়িতার রচনা একটি সোনাটার অনবদ্য বর্ণনা দিয়েছেন কবি। চড়কিস্টার ঈদের রোজা কবিতায় 6 নম্বরে কবি লিখেছেন, এদিকে গির্জায় একটি মাতার পরম মায়ায় বাজে ইয়োহান সেবাস্তিয়ানের হত্যা নয়, সৃষ্টিময় মহিয়ান সুর। দুর্গতের কলকাতায়, উদ্বাস্তুর বাংলায়, এশিয়ায়, আফ্রিকায়, বাখের আপন দেশে একটি সঙ্গীত। কদিন সন্ধ্যায় বইছে সমুদ্রের হাওয়া শিলাবৃষ্টি ঝরে, মাথা হেঁট করে নাকি শোনে হুলদেরা, শুনে নাকি পালায় পাইলেট। ইস্টার অরেটরিও, মাস এন্ড বি মাইনর রেকর্ডগুলি বাজানো হতো, মন প্রাণ দিয়ে শুনতেন তিনি। পরের কবিতাটি 4 স্রোত স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যে। রিখিয়া থেকে কিছু দূরে চানন নদীতে স্নানের সুমধুর অভিজ্ঞতা এই কবিতায়। নদীতে অল্প জল, হেঁটে ঘোরা যায়, ছোট বড় নানা মাপের পাথর ছড়ানো জলে। পাথরের গায়ে জল একটু গভীর, নানান রকমের স্রোত, ছোট ছোট প্রপাতও দেখা যায়। প্রপাতের ধারা যেন বেহালার 4টি তার 4টি স্কেলে বাঁধা। ডাইনে বাঘুয়া টিলা ফেলে নেমে চলি জলে জলে, স্ফটিক শীতল জলে স্পর্শের আরামে নেমে নেমে চলি অবিরত। কানে আসে গভীর সঙ্গীত, 4 স্রোতে ভাঙে নদী শিলায় শিলায়, বিবাদীর ধ্বনি মেলে আত্মদানে প্রেমের নিস্তারে, ঝাঁপ দেয় প্রবল ঝোড়ায় প্রপাতের বেগে 4টি ধারায়। নিচে বেশ 10-12 হাত নিচু স্তরে তরল তন্ত্রীর ভিন্ন 4টি পর্দায় অপরূপ সঙ্গীতে হারায়। স্বাতন্ত্র মিলায় যেন মোৎসার্টের বরদা প্রসাদে, একটি সংহতি পায় মধুর তরল নানা খাদে হরেক নিখাদে। চানন নদীতে সারাদিন কাটানো আমাদের সকলেরই এত উপভোগ্য ছিল, বয়স্করাও কিরকম বাল্যে ফিরে যেতেন। অসামান্য প্রতিভাবান সুর রচয়িতা ফ্রান্স শুবার্ট 31 বছর বয়সে মারা যান। তার রচনা 14 নম্বর কোয়ার্টেট ইন ডি মাইনর, ডেথ অ্যান্ড দ্য মেইডেনকে নিয়ে লেখা কবিতাটিতে প্রশ্ন করেন, বিদায়ের কালে ভাবি পূর্ণচ্ছেদে এই কি সময়? সুরস্রষ্টা ফ্রেডেরিক শোপেন তার কবিত্বময় একক পিয়ানো সঙ্গীত অতুলনীয়। গার্হস্থ্যাশ্রম কবিতায় বেতাল অংশে চোরাবালি কাব্যে এই মায়াময় শোপাগীতির উল্লেখ পাই। এবার দেখি
চারণ কবি ত্রুবাদুরের গানের কবিতা যেন চর্যাপদ, ইতিহাসে ট্র্যাজিক উল্লাসে কাব্যে। চর্যাপদ হলো পুরনো দিনের গীতি কবিতা। এই কবিতাটির শুরু আশাবরী যোগিয়া ইল ভেক্কিও কাস্টিলে মুসোর্স্কি। 1874 সালে মুসোর্স্কি রচনা করেন তার বিখ্যাত সঙ্গীত পিকচার্স অ্যাট অ্যান এক্সিবিশন, একক পিয়ানোর জন্য। দ্বিতীয় মুভমেন্ট ইল ভেক্কিও কাস্টিলে মধ্যযুগের এক প্রাসাদের সামনে ত্রুবাদুর চারণ কবি গান গাইছেন। আশাবরী যোগিয়ার মতো শ্রুতিমধুর কোমল সে গান কবিতাটিতে সেই কোমলতা এনে দেয় একটু যেন বিষণ্ণতা। এই চারণ কবির প্রেমগাথা শুনতে পাই যেন চর্যাপদ কবিতা। নাইবা ঘুম ভাঙলো, আহা না হয় নাই ভাঙলো, তোমার ঘুমে আমার প্রাণ জাগ্রত সদাই। হায় রে লছিমা, না হয় পুবে আমার নীল হৃদয়টাই রাঙলো, আমার চোখে তোমার মুখ জ্যোৎস্না বড়দাই। দু চোখে লছিমা, কোথায় ঘুম জাগার সীমা স্বপ্নে যে জানলো, হিন্দোলে বা রাশের হিমে চর্যা সুখদাই সদাই লছিমা। যাই না সাজো সদাই তুমি যেদিন থেকে হামলো, নশ্বরকে অমর প্রেম জানি প্রিয়ঙ্গদা স্বপ্নে লছিমাই। নাই বা ঘুম ভাঙলো, দিন রাত্রি নাই ভাঙলো। মেয়েটির নাম লছিমা, বাংলায় বলি লক্ষ্মী, মৈথিলিতে লক্ষ্মী হয়ে গেল লছিমা। ইউরোপীয় প্রথম চারণ কবি আঁকিতেন দক্ষিণ পশ্চিম ফ্রান্সের উইলিয়াম নাইন, ডিউক অফ আঁকিতেন। তিনি মাতৃভাষায় লিখেছেন প্রেমের কবিতা। তার নাতনি বিখ্যাত এলেনর শিল্প ও সঙ্গীতের গুণী সমজদার ছিলেন। তিনি চারণ কবিদের পৃষ্ঠপোষকও ছিলেন। ত্রুবাদুর আঁকিতেন ও এলেনরের উল্লেখ পাই সন্দীপের চর কাব্যে মধ্যবয়সী কবিতায়। মধ্যবয়সী কবিতাটি একটি সুন্দর প্রেমের কবিতা। মধ্যবয়সী তবুও তনু তোমার, আশ্বিন আলো ছড়ায় আমার মনে, উপমা তোমার খুঁজিনি কো আঁকিতেনে, এলেও নরের সহজিয়া ত্রুবাদুর। আমার প্রাণের অসত্যে বা বটে অচিন পাখির গান শোনা যায় যদি, গঙ্গোত্রীতে যেন তার নীল বাসা, কিংবা হয়তো আনে সাগরেরই ভাষা। কোডা কবিতাটি সাত ভাই চম্পা কাব্যের ডোডোকে স্নেহাংশু আচার্যকে উৎসর্গ করা। কোডা সঙ্গীতের বা যে কোনো মুভমেন্টের শেষাংশ আবেগ ও অনুভূতির পরিণতি। কবির সাম্যবাদের বিশ্বাস দেয় এক সম সমাজের পরিণতি, একটি বাজনার কোডার মতো। রাত্রির এই নীলের বিরাটে বিমান গানে, তারায় তারায় ছড়ায় প্রাণের যে সংহতি, সেই একতার অর্কেস্ট্রার সম সমাজের সঙ্গীতে ডোবে অন্য মনারো আত্মরতি। পাঁচ পাহাড়ের অগম চূড়ায় প্রবল বাজের, পাঞ্চজন্যে পড়ে না জেতাই বারে কোজতি। আলেখ্য কাব্যে হেমন্ত কবিতায় অর্কেস্ট্রার এক কাব্যরূপ দেখি হেমন্ত ঋতুর প্রাকৃতিক শোভায়। লাল মাটি ওঠে নামে, সুর যেন পরতে পরতে বেয়ালায় পর্দায় পর্দায়। এদিকে কালোর খাদে চেলোর বিষাদ, আর অন্যদিকে ভিওলার হাসি। এলায় জর্দায় মাতে উদারা তারায়, আর হঠাৎ হঠাৎ ওই ধানে ধানে বেজে ওঠে তীক্ষ্ণ চঞ্চু সবুজের বাঁশি।
এ আকাশ মহাসখা পৃথিবীর কত না রঙের, শত শত বর্ণাভাসে এ যেন বা অর্কেস্ট্রা বিরাট। একত্র সবাই এক সঙ্গীতের সংঘের বদ্ধ, তন্ময় মননে এক। কেউ বা বাজায় মুখে দিব্য হাসি, বিভোর বিহ্বল, কেউ প্রতীক্ষায় তীব্র। কোথায় সে দুর্বাদলে কখন বাজাবে তুর্য, কেউ থেকে থেকে পল্লবিত শিঙা ধরে, কেউ বা বাজায় পুষ্পিত মন্দিরা। সবাই নিবিষ্ট এক লক্ষ্যে গাঁথা, কেবা মুখ্য কেবা গণ্য, যে যার অংশেই পূর্ণ সমগ্রের সংহতিতে পরস্পরে প্রত্যেকেই সবে মিলে একটি সঙ্গীত। কবে যে নামালো মাটি সপ্তরথী ইন্দ্রধনু, নাকি সে মানুষ আপন চেষ্টায় ভাঙলো রঙের কেল্লা, রাঙালো পৃথিবী আনন্দে ইন্দ্রিয়। আমার ছুটির দিন চলে চেয়ে চেয়ে অর্কেস্ট্রায়, আকাশ আসরে শুনে শুনে, চোখে কানে ঘ্রাণে এক সঙ্গীতের মহিমায়, উপমায় আশায় গভীর। লালে নীলে সবুজে হলুদে আদিগন্ত চলে বেয়ে, মোড় ফিরে বৃত্তের নিটোল দীর্ঘ ঋজু শাল কুঞ্জ ওঠে গে। আর ওই তারই পাশে আমাদের তন্নি শ্যামা পৃথিবী বিনদ্ধ নাচে টিলায় টিলায়, মৃদঙ্গের বলে বলে আবেগে মেদুর। এই কবিতাটি বিষ্ণুদের কাব্যজগতের বর্ণনাও বটে। বিশ্ব সাহিত্য, সঙ্গীত, সংস্কৃত সাহিত্য, পুরাণ, লৌকিক সাহিত্য এবং বিরাট বিপুল বাংলা সাহিত্যের মহান উত্তরাধিকারকে কবি বিষ্ণুদের দায়িত্বশীল উত্তরসূরির মতো প্রগাঢ় শ্রদ্ধায় বহন করেছিলেন। তার কাব্য এই সম্পদকে সম্পন্ন করে তুলেছিলেন। শত শত বর্ণাভাসে এ যেন বা অর্কেস্ট্রা বিরাট। জার্মান সুরশিল্পী গ্লুকের অপেরা তার খুবই প্রিয় ছিল। সত্যজিৎ রায়ের সংগ্রহে ছিল অরফিউস ও অয়রিডিকে অপেরাটি। কতবার শুনেছেন তারা। পরে কেউ উপহার দেন কবিকে বর্ণাঢ্য সঙ্গীত। বিষ্ণুদে লেখেন অয়রিডিকে কবিতাটি স্মৃতিসত্তা ভবিষ্যতে প্রকাশিত। সত্যজিৎ রায়কে এই কবিতাটি উৎসর্গ করা। অপেরার গল্পটি গ্রিক পুরাণের এক ট্র্যাজেডি। অরফিউস শিল্পী ও সুরসাধক, তাঁর বীণার সুরে মুগ্ধ হয় বনের পশু পাখি, বৃক্ষলতা, নদী, পাথর। তাঁর প্রেমিকা স্ত্রী অয়রিডিকে মারা যান। মর্মাহত অরফিউস নরকে যাত্রা করেন অয়রিডিকের পুনর্জীবন লাভের আশায়। অরফিউসের বীণায় মুগ্ধ নরকের অধিপতি হেডিস। প্রাণ পেলেন অয়রিডিকে, কিন্তু শর্ত ছিল পাতালের শেষ অবধি অরফিউস পিছন ফিরে তাকাতে পারবেন না। শেষ মুহূর্তে অরফিউস পিছনে ফেরেন, ফলে প্রাণ হারালেন দুজনেই, অয়রিডিকে এবং অরফিউস। তুমিও বন্ধু নরকে করো হৃদয়ের অভিযান, অধিষ্ঠাত্রী প্রেয়সীকে তবে রইবে আধারে লীন। পাখিদের সুরে পল্লব টানে প্রকৃতির সম্মান তুমিও খোয়াবে, হে সুরস্রষ্টা পরাজিত ম্রিয়মান। মৌন মুরলী থেকে যাবে মুখ তোমারই রুদ্রবীণ। জিষ্ণুদে লিখেছেন, আমার ধারণা আমার বাবার কাছে কবিতা লেখা ও গান শোনা একই রকম ছিল। গান শোনা বলতে অবশ্য আমরা সব রকম
সঙ্গীতের কথাই বুঝি। উদাহরণ হিসেবে 1980 সালের পর বাবা যখন খুবই অসুস্থ, এমনকি লোককে চিনতে পারতেন কিনা সন্দেহ, কথা তো বলতেই পারতেন না হ্যাঁ বা না ছাড়া, তখনও গান শুনলে তালে তালে আঙুল ঠোকা বা চুপচাপ থাকা থেকে বোঝা যেত গান তার চৈতন্যের খুব গভীরের বস্তু। দিনকে রাত্রি নীলে শেষের দিকে কবিতা আমার হৃদয়ে বাঁচো কাব্যে। কবি শোনেন সঙ্গীত, প্রাচ্য সঙ্গীত, প্রতীচ্য সঙ্গীত, সবই। তবুও রাত্রিতে শোনা যায় নাকি ওই ক্ষীণ সুর, বহুদূর নক্ষত্র সঙ্গীত মাত্র? স্বপ্নের বেয়ালা বুঝি বেজে চলে মহাশূন্যতায়, শুনি যে তা মনে হয় শুধু বুনি স্বপ্নময়, নীলে মহাশূন্যতায়, ছাদে ছাদে খোলা জানালায়। কারণ উদগ্র দিনে গ্লানির জ্বালায় সে গীতবিতান অশ্রুত সঙ্গীত প্রায়। কোমল গান্ধারে যা শোনা উচিত ছিল কানাড়ার পাকে পাকে, কিংবা এ মাইনারের হাইলিগে দাঙ্গে সাঙ্গে, অহরাত্র বিংশ শতাব্দীর প্রজ্ঞা পারমিতার বিজ্ঞানে প্রতিশ্রুত সমবেত পরিপূর্ণতায়। 1933 সালে বিষ্ণুদের প্রথম কবিতার বই উর্বশী ও আর্টেমিস বুদ্ধদেব বসু প্রকাশ করেন। আজীবন লিখে গেছেন ক্লান্তিহীন। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যে, ক্লান্তি নেই কবিতায় লেখেন। আমার স্বপ্ন অপরিসীম, আমার মনে কোনো ক্লান্তি নেই, অথচ ডালে ডালে শুকনো হাহাকার, অথচ মাঠে মাঠে অসার হিম, আকাশে কান্নারও খান্তি নেই। জীবন উদ্গ্রীব প্রতীক্ষায়, প্রতীক্ষা না এক মিশ্র সুর, আকাঙ্ক্ষার নীলে রেঙেছে অঙ্গার, চাওয়ায় পাওয়া মেশে সে ভিক্ষায়, শরীরে মন মেলে মুঠিতে দূর। চাই না তুমি বিনা শান্তিও, তোমাকে চাই তাতে খান্তি নেই। কৃষ্ণচূড়ার আঙে সেও তো হাহাকার, আমারই হৃদয়ের কান্তিও। তোমাকে জেনেছে যে শান্তি নেই, জীবনে তার আর সেই বিরাট। আমার স্বপ্ন অপরিসীম, আমার মনে কোনো ক্লান্তি নেই। স্বপ্নের খোঁজেই তো তার সৃজনশীলতা মৃত্যু অবধি জাগ্রত ছিল। তিনি বিশ্বাস করেছিলেন স্বপ্নের সেবক সব দেখে অন্য বিশ্ব। পাঠক বিশ্বাস করেছেন তাকে।